তিথি দম আটকে চোখ মুখ শক্ত করে বসে আছে। এভাবে বসে থাকার অবশ্য কারণও আছে। কারণটা হলো তার সামনে হারিয়ে যাওয়া চিরচেনা সে মানুষটাই বসে আছে। বসে আছে মানে অটোর সামনের সিটে, লোকাল অটো। সে বসতেই কোথা থেকে যেন সেও এসে বসল। সে তো দেখেই শেষ। অবশ্য সে জানতো এখানে যেহেতু এসেছে, একদিন না একদিন দেখা হবেই। এভাবে এত তাড়াতাড়ি সেটা ভাবিনি। মন বড়ই আজব জিনিস। এই যে মানুষটার সাথে দেখা হয়েছে বলে মনে তার সুখের এক তীর্তির অনুভূতি হচ্ছে, কিন্তু কেন, কোন কারণে? তেমন কিছুই তো ছিল না, তবুও কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কি কখনো জানা হবে? মনে হয় না। সে সাথে সাথেই ভাবুক হয়। আচ্ছা, সত্যি কি কিছু ছিল না? কেমন আছো চান্দ্র? তিথি চমকে উঠল। সাথে সাথে নিজেকে সামলে নিল। এত ছোটখাটো বিষয়ে চমকে ওঠার বয়স কি আছে? ছোটখাটো? সত্যিই কি ছোটখাটো? এই যে এতদিন পরে এই নামটা মনে রেখেছে, নাকি তাকে দেখে মনে পড়েছে? হয়তো তাকে দেখেই। মনে রাখার মতো কে সে? তিথি সামান্য মুচকি এসে আস্তে করে বলল, ভালো। আপনি ভালো আছেন? হুম। হঠাৎ এখানে? মানে অনেকদিন পর? তিথি কথা পুরো করতে দিল না। সাথে সাথেই বলল, ফুপু অসুস্থ। ও, বলে একটু থেমে আবার বললেন, এখন কি করছো? তিথি আবারও চমকে উঠল। তার ডিভোর্স হয়েছে। এটা এখনো ফ্যামিলির বাইরে কেউ জানে না। এই মানুষটা কি জানে, নাকি এমনি জিজ্ঞেস করছে? সে সর্বোত্তম চেষ্টা চালিয়ে নিজেকে সামলে নিল। নিয়ে একটু ভয়ে ভয়ে অস্ফুটভাবে বলল, বিয়ের পরে মেয়েরা যা করে তাই সংসার, বলে জোরপূর্বক মুখে হাসি টানল। তিথির মনে হলো তার মুখটা একটু মলিন হলো। সত্যি কি হলো কি জানি। সে তো কখনোই মানুষটাকে বুঝতেই পারেনি। আজ আর নতুন করে কি পারবে? হুম, বলে অটো থামাতে বলল। ভাড়া দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, আঁচল টেনে বসো চান্দ্র। অ্যাক্সিডেন্ট হবে তো। আর যতটা ভাব নিচ্ছ, এখনও ততটাও বড় হয়নি। অবশ্য এতে তোমার দোষ নেই। এই দেশের সব মেয়েরাই বিয়ে হলে নিজেকে বড় বড় ভাবতে শুরু করে। বলেই তিনি হাসলেন। তিথি সাথে সাথে ধাক্কা খেল। এই প্রথমে মানুষটার হাসি দেখল। সে সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। সে আর মরতে চায় না। তার এই সেই অধিকারও নেই। তিথি দীর্ঘশ্বাস ফেলল আর মনে একটু স্বস্তি পেল। যাক, সে জানে না। লোকে বলে বয়সের সাথে সাথে মানুষ বদলায়। কই, এই মানুষটা তো বদলায়নি। 4 বছর পরে দেখা, অথচ সে আগের মতোই কাটকাটভাবে কথা বলে গেল। এতটুকু বদলায়নি, এতটুকুও না। এখনো সে চাড়ালের মতো কথাবার্তা। অথচ তিথি 4 বছরে কত বদলেছে, ভেঙেছে, গুড়েছে, তিলে তিলে শেষ হয়েছে। তিথির কেন জানি একটু রাগে হলো। সব পরিবর্তন তারই হতে হবে কেন? 2 কন্যার পর আবারও যখন মেয়ে হলো, তিথির বাবা মা একেবারে নিরাশ হলেন। একে তো মেয়ে, তার আবারও শ্যামলা। অথচ তাদের বড় 2 মেয়ে টুকটুকে ফর্সা। তিথি বড় হতে লাগলো হেলাফেলা ভাবে। ছোটবেলা না বুঝলেও যখন একটু বড় হলো, তখন ঠিক বুঝতে পারল। বুঝতেই তার মনে হিংসে ঢুকে গেল। একরাশ অভিমানের মেঘ এসে জমা হলো তার ছোট্ট মনের কোণে। তখন তার মনে হতে লাগলো সবকিছুতেই তাকে ঠকানো হয়েছে। সবকিছুতেই। থাকবে না এদের সাথে, যারা তার কদর করে না। তাদের কাছে তো অবশ্যই না। বাবা মা, বোন সবার সাথে রাগ করে চলে এলো ফুপুর কাছে। তার ফুপু ফুপা ছিলেন নিঃসন্তান। তারা তাকে ভালোবাসার চাদরে আগলে ধরলেন। না, বাবা মা চায়নি। তবুও শনিকে ফুপা ফুপু বললেন, থাকতে চাই থাক, সমস্যা কি? তারপর বাবা মার অমত করেনি। তিথির দিন কাটতে লাগলো হেসে খেলে। ছোটবেলা থেকে যে আক্ষেপ ছিল তার নিমিষেই কেটে গেল। তখন তার নিজেকে মনে হতো, এক যে ছিল রাজা, তার ছিল একটি রানী আর একটি রাজকন্যা। আর এই রাজকন্যা মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। তার ফুপা ফুপুর গর্বের শেষ নেই। পুরো গ্রামে মিষ্টি দিলেন। এমনকি কলেজে ভর্তি করাতে ফুপা নিজে নিয়ে গেলেন। সেখানে গিয়েই পরিচয় হলো তার সর্বনাশের সাথে, সৌরভ স্যারের সাথে। কিছু কিছু স্যার থাকে না, কলেজের কোনো স্টুডেন্টই তাকে দেখতে পারে না। সৌরভ স্যার ছিলেন তেমনই একজন। তার একমাত্র কারণ তার বদ ব্যবহার। ব্যবহার বদ হলেও দেখতে ছিলেন যেমন সুন্দর, লম্বা আর তেমনই স্মার্ট। অবশ্যই এই সুন্দর তার বদ ব্যবহারে ঢাকা পড়ে যেত। কেউ তাকে দেখতেই পারত না। পিঠে পিছে সবাই তাকে ডাকত ABC স্যার বলে। কারণ তার পুরো নাম ছিল আবু বক্কর সৌরভ। তিথি আজও বুঝতে পারে না সৌরভের প্রথম অক্ষর সি হয় কিভাবে। তবে সে এইটুকুই ঠিকই বুঝেছিল, নর্মাল লাইফে যা যা না হয়, কলেজ লাইফে তা সবই হয়।
তার সাথে আমার প্রথম পরিচয় হলো খুবই খারাপভাবে। ক্লাসে এসে আমার নাম জানতে চাইল। তারপরে অর্থ। অর্থ জানতাম না, তা নয়। ভয় সব গোলমাল হয়ে গেল। তিনি কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে আমার গোলমাল ভাব দেখল। তারপর একটা কাগজে গটগট করে কিছু লিখে আমাকে দিয়ে বললেন, এটা প্রতিদিন দুবার করে পড়বে, ঘুমাতে যাবার আগে, আবার ঘুম থেকে উঠে। বলে তিনি খুব খুব স্বাভাবিকভাবে ক্লাস নিলেন। নিয়ে নির্বিকারভাবে চলে গেলেন। সে চলে যেতে পুরো ক্লাস কাগজ নিয়ে টানাটানি লেগে গেল। যার হাতেই যাচ্ছে সেই হাসছে আর কবিতার মতো পড়ে বলছে, তিথি অর্থ চান্দ্রদিন। অর্থাৎ চন্দ্রের পৃথিবীর নির্দিষ্ট অবস্থান থেকে পুনরায় সেই অবস্থানে ফিরে আসার সময়কালকে বলে তিথি। তিথি মুখ ফুলিয়ে মনে এক সাগর দুঃখ নিয়ে বাথরুমের দিকে গেল। গিয়ে ফুপিয়ে উঠল। অন্য সবার কলেজের প্রথম দিনের কত সুন্দর সুন্দর স্মৃতি থাকে, আর তার ঝুড়িতে রইল বাথরুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না। সব তার জন্য। সব সব সব। সৌরভ স্যারকে মাইনাস করে তিথি কলেজ লাইফ মোটামুটি ভালোই যেতে লাগলো। কয়েকজন চারটি পাট্টিও জুটে গেল। শুধু বাবা মার আকিকারো করে দেওয়া নামটা বদলে গেল। তিথি বললে আর কয়েকজনই চিনে। যদি বলে, আরে এবিসি স্যারের চান্দ্র, তাহলে হৈ হৈ কাণ্ড। কলেজে সবকিছুই বাতাসের বেগে ছড়ায়। এই এবিসি স্যারের চান্দ্রও ছড়িয়ে গেল। স্যার ক্লাসে আসলেই সবার শুরু হয় মিটিমিটি হাসি, আর গেলেই কৌতূহল মাখা সুরে বলবে, এতদিনে এবিসি এর আসল মিনিং এসেছে। এ ফর আবু, বি ফর বক্কর, সি ফর চান্দ্র বলেই হাসি রোল পড়ে যেত। স্যারের কানে এসব যায় কিনা তিথি জানে না, তবে সে এসব শোনেও শোনে না, দেখেও দেখে না। এতদিনে আর কিছু পারুক বা না পারুক, হজম করাটা শিখেই গেছে। ক্লাস ছাড়া স্যারের সামনে সে ভুলেও পড়ে না। সে যেখানে আছে তিথি সেখানে নেই। সে যদি বামে আর তিথি দৌড়ে যায় ডানে। মোটামুটি যখন সবে ঠিক, তখন এক কাণ্ড ঘটে গেল। কে জানি তার নাম করে স্যারের কাছে লাভ লেটার পাঠিয়ে দিল। স্যার তাকে ডেকে পাঠালো। সে তো আর প্রথমে জানে না, তাই গেল স্বাভাবিকভাবেই। কিন্তু লাভ লেটার পড়ে লজ্জায় ভয়ে সে শেষ। ঝরঝরিয়ে কেঁদেও ফেলল। না জানি এখন কি শুনতে হয়। যে চড়ালে চাড়াল, দুটো ঠাস করে গালে লাগিয়ে দিতেও এর হাত কাঁপবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে স্যার কিছুই বলল না। নির্বিকারভাবে চেয়ারে বসে বসে দোল খেল। হাতে তার কলম, সেটা নাচাতে নাচাতে শুধু তাকিয়ে রইল। এমন ভাব কাঁদো, মন খুলে কাঁদো। আমি এই কান্না দেখার জন্য এখানে বসে আছি। এ খবরও হাওয়ার বেগে কলেজে ছড়িয়ে গেল। আর আমি বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। স্যার হয়তো বুঝেছে এটা তার কাজ না, তাই কিছু বলেনি। কিন্তু কলেজের ছেলেমেয়ে কি আর এসব বুঝবে? তারা হাসি তামাশার খোরাক আরো ভালোভাবেই পেল। তিথির আর এসব হজম হলো না। সবকিছুরই একটা সীমা আছে। তাই সে কলেজে যাওয়া কমিয়ে দিল। সপ্তাহে একদিন বা দুদিন গিয়ে শুধু পড়াটা জেনে আসতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার কিছুদিন পরে স্যার আমাদের ক্লাস নেওয়া অফ করে দিলেন। যাই হোক, তবুও আমি আর নিয়মিত হলাম না। এভাবে দিন যেতে লাগলো। পরীক্ষাও এসে পড়ল। আর আবারও ভালো রেজাল্ট করে শুধু ফুপু ফুপাকে না, কলেজেরই পুরো তাক লাগিয়ে দিলাম। ভালো রেজাল্টে কলঙ্কেরই কলঙ্ক লাঘব হলো। সেকেন্ড ইয়ারে আবার নিয়মিত ক্লাস শুরু করলাম। কলেজ লাইফের পুরো আনন্দ নিতে থাকলাম। তখন মনে হতে লাগলো, আমার মতো আছে কি সুখে, আয় সখীরা আমার কাছে। এর মধ্যে এক ছেলের সাথে আমার ভাবের আদান প্রদান শুরু হলো। মানে চোখে চোখে কথা, মুখে মুখে হাসি, ইশারায় ভালোবাসাবাসি। আর স্বপ্নে দেখতে লাগলাম আমাকে এভাবে প্রপোজ করছে, ওভাবে প্রপোজ করছে। সেই স্বপ্ন সত্যি হলো। সে দিনটাও আসলো। খুব বাজেভাবেই আসলো। সেই ছেলেটা আমাকে ডেকে পাঠালো কলেজের এক সাইডে। সেখানে স্যারদের আনাগোনা নেই বললেই চলে। ছেলেটা হাঁটু মুড়ে আমার সামনে বসলো। যখনই কিছু বলবে, ঠিক ওই সময় কোথা থেকে যেন স্যার এসে হাজির। চোখে আগুনের ফুলকি নিয়ে দিলেন এক ধমক। তার ধমকে সবাই কেঁপে উঠল। আর আমার তো ছেড়ে দে মা কেঁদে বাচ্চি টাইপ অবস্থা। সে ধমকে বলল, এসব করতে আসো কলেজে? এসব করতে? কলেজ লাইফের এত কাহিনী, ভার্সিটিতে গিয়ে তো প্রেমের পুরো উপন্যাস তৈরি করে ফেলবে। ছেলেটা আমতামতা করতে লাগলো। আর তিথি বরফের মতো জমে দাঁড়িয়ে রইল। প্রাণপ্রণ কান্না থামাতে চেষ্টা করতে লাগলো। কেন? তার সাথেই কেন? কই, কত ছেলেমেয়েরাই তো প্রেম করছে। তাদেরকেও তো কেউ কিছু বলেনি। তাকে নিয়ে সবার এত সমস্যা কেন? কেন? তিথি দৌড়ে কলেজ থেকে বের হয়ে গেল। আর মনে মনে বলল, আর কখনো সেই কলেজে আসবেই না। কখনো না। ছোট্ট মনে একরাশ অভিমান নিয়ে এখানে এসেছিল।
আবার একরাশ অভিমান নিয়ে এখান থেকে চলে গেল। রাজকন্যা তার আসল রাজ্যে ফিরে এলো। বড় আপার বিয়ে হয়েছে, মেজ আপার বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যেই বিয়ে। আর তার বাবা মা এতদিন পরে ছোট কন্যাকে কাছে পেয়ে ছোটবেলার শূন্যতা পূরণ করতে লেগে গেল উঠে পড়ে। তারপর অনেক অনেক দিন কেটে গেল। নতুন কলেজে তিথির আবার ভালো লাগতে লাগলো। মনের আকাশে ঘেরা কুয়াশা কাটতে লাগলো। কিন্তু তিথি তো তখন জানেই না, কুয়াশা কেটে গেলেই বসন্তের হাওয়া বইতে শুরু করে। তিথির সেই হাওয়া গায়ে লাগবে না, তা কি করে হয়? একদিন কলেজ থেকে বের হতেই তিথি চমকে উঠল। তার ঠিক সামনে স্যার দাঁড়িয়ে, পকেটে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে। তিথি একটা ধাক্কা খেল, তার হার্টবিট বেড়ে গেল এবং তার মনে হলো হঠাৎ করে বাতাসে অক্সিজেনের পরিমাণও কমে গেল। না, ভয়ে না, এক অজানা কারণে। মেয়েরার কিছু বুঝুক বা না বুঝুক, এই অজানা কারণটা ঠিকই বুঝে। এই যে তিথি ঠিক বুঝে গেল। যখনই মানুষটাকে দেখল ঠিক তখনই সাথে সাথেই তার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। তিথি ঠাই হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। স্যার নিজে আর একটু এগিয়ে আসলো, এসে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে একটা কাগজ বাড়িয়ে দিল। তিথি ঠিক কি করবে বুঝে উঠতে পারল না, নেবে কি নেবে না। দ্বিধাদ্বন্দ্ব করতে করতে ঠিকই হাত বাড়িয়ে নিয়ে নিল। চোখ অবশ্য তুলল না, কারণ সে ভালো করেই জানে চোখ তুললেই শেষ, আসি বলেই তিনি চলে গেলেন। আর তিথি পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। অবশ্য বেশি দাঁড়ালো না, কিছুক্ষণের মধ্যেই তার ধ্যান ভাঙল। ভাঙতেই বাসার দিকে দৌড় দিল। কাগজে কি লেখা দেখতে হবে তো নাকি। সে হুড়মুড় করে বাসায় আসলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে তাড়াতাড়ি কাগজটা চোখের সামনে মেলে ধরল। সাথে সাথেই তার চোখ গোল হয়ে গেল। সাদা শুভ্র একটা কাগজ, তার ভেতরে ছোট ছোট করে অসংখ্যবার একটা শব্দ লেখা, চান্দ্র। অপেক্ষার শব্দটা তিথি আগে শুনলেও এর যথার্থ অর্থ হাড়ে হাড়ে টের পেতে লাগলো। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট পাহাড় সমান হতে মনে হতে লাগলো। নিজের কাছে নিজেকে অচেনা মনে হলো তার। এক মন বলে বদলোক তার জন্য কত অপমান হজম করতে হলো। আবার আরেক মন বলে না জানি কবে থেকে আমাদের ডুবে আছে। শক্তপিষ্ঠ মানুষ তো প্রকাশ করতে পারেনি, তাই এমন করেছে। একবার বলে ধর, যদি ভালোই বাসত এক কাগজ হাতে ধরিয়ে উধাও হয়ে কি যেত। আবার বলে কোনো সমস্যা হয়নি তো, ঘৃণা করবে নাকি তার ডাকে সাড়া দিবে, এই চিন্তায় তিথির নাওয়া খাওয়া পড়ালেখা সব লাটে উঠল। আবেগের বয়সে যুক্তি খাটে না, তিথিরও খাটল না। সেও ভেসে গেল। ভালো লাগা নাকি ভালোবাসা সে বুঝল না, শুধু বুঝল তাকে অপেক্ষা করতে হবে। সাদা শুভ্র কাগজে হয়তো নতুন কোনো শব্দ বসিয়ে হাজির হবে, সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সেই পথে তাই চেয়ে থাকে। ঘর থেকে বের হওয়ার সময় বারবার আয়না দেখে। কলেজ গেট দিয়ে বের হওয়ার সময় তার বুক ধুকপুক ধুকপুক করে। এই বুঝি এসে সামনে দাঁড়ালো। মনের বাগানে বসন্তের হাওয়া মম করতে লাগলো। আর তিথি সে হাওয়ায় ভেসেই ভুলে গেল বসন্তের হাওয়া বইতে বইতে আসে খা খা রোদ্দুর, কালবৈশাখী ঝড়। আর তা শুরু হয়ে গেছে অনেক আগে, তার অজান্তে। বিয়ের দুদিন আগে মেজ আপা এক ছেলের সাথে পালিয়ে গেল। বাবা হুঙ্কার ছাড়লেন এবং মেজ মেয়েকে ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা দিলেন। কিন্তু এরপর এরপর কি? আকাশ ভেঙে পড়ল তিথির ওপর যখন শুনল ছেলেপক্ষ এখন তিথিকে নিতে চাইছে। কারণ সবাইকে জানানো হয়ে গেছে এখন বিয়ে না হলে মান সম্মান নিয়ে টানাটানি হবে। এক মায়ের এক ছেলে, ভালো চাকরি করে, দেখতেও সুন্দর। এই ছেলে বাবা মাও হাতছাড়া করতে চাইলেন না। প্রস্তাব পেয়ে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। উঠে পড়ে লেগে গেল তিথিকে বোঝাতে। ফুপু ফুপাকেও ডেকে আনা হলো, যদি তাদের বোঝানোতে কাজ হয়। একের পর এক কি সুন্দর যুক্তি দাঁড় করাতে লাগলেন এবং কথার ফাঁকে ফাঁকে এও বোঝালেন ভাগ্য ভালো বলে এমন ছেলে পাচ্ছি, তা না হলে শ্যামলা মেয়েদের এত ভালো ঘর থেকে প্রস্তাব আসে নাকি। একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেল আসতে লাগলো। তিথি কি করবে বুঝে উঠতে পারল না। শুধু বুঝল তার হাতে সময় কম, খুবই কম। সে কোনো ডিসিশন নেওয়ার আগে তাকে জানতে হবে ওই চিঠির মানে কি ছিল। কলেজের দরকার আছে বলে তিথি বেরিয়ে সোজা চলে গেল বাসস্ট্যান্ডে। সেখান থেকে চলে গেল সেই কলেজে যেখান থেকে সব শুরু। কলেজে এসে তিথি জানতে পারল স্যারের বাবা মারা গেছেন। তিথি থমকে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। অসুস্থ ছিলেন কিছুদিন, তাই হয়তো স্যার যোগাযোগ করার সময় করতে পারেনি।
স্যার ছুটিতে আছেন। তিথি কি করবে বুঝে উঠতে পারল না। শুধু বুঝল এটা সঠিক সময় না। কিন্তু তার হাতেও তো সময় নেই। কলেজ থেকে ঠিকানা নিয়ে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। মন বলল যেও না, এটা সঠিক সময় না। মস্তিষ্ক বলল যা হবার হয়ে যাক, বিহিতটা আজকেই হোক। বাসায় এসে তিথি অবাক হয়ে গেল। কি সুন্দর ছিমছাম গোছানো একতলা বাড়ি, তার সামনে এক টুকরো উঠান। উঠানের চারিদিকে ফুলের বাগান। কোনো মানুষের বাড়িও বুঝি এত সুন্দর হয়, নাকি তার কাছেই সুন্দর লাগছে? এত এত সুন্দরী মাঝেও কেমন যেন এক বিষণ্ণতা। তিথি মন খারাপ করে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কথাই আছে, মায়েদের চোখে কিছুই লুকায় না। তা আবার যদি হয় কোনো যোগ্য সন্তানের মা, তাহলে আর কথাই নেই। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় সজাগ রেখে চলে। হয়তো তাই কিছু একটা আন্দাজ করে নিয়েছেন। তিথির সামনে বসা অসম্ভব সুন্দর এই মহিলা পা থেকে মাথা পর্যন্ত তিথিকে পর্যবেক্ষণ করছেন। এই জন্যই বুঝি স্যার এত সুন্দর। সাথে সাথেই তার মন খারাপ হলো। কই, তার মাও তো সুন্দর, কিন্তু সে তো হয়নি। এই প্রথম তার রঙের উপরে তার খুব আক্ষেপ হলো। কিছুক্ষণ পরে সুন্দর মতো একটা মেয়ে নাস্তা নিয়ে এসে সামনে রাখল। তার দিকে তাকিয়ে তিনি নীরস কণ্ঠে বললেন, সৌরভের বাবার শেষ ইচ্ছে ছিল সৌরভের বিয়েটা দেখে যাওয়া। মেয়ে ঠিক হলো, সবই ঠিক হলো, কিন্তু বিয়েটা দেখে যেতে পারল না বলে তিনি ডুকরে কেঁদে উঠলেন। মেয়েটা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ধরে আস্তে আস্তে সান্ত্বনা দিতে লাগলো। আর আমি কাঠ হয়ে বসে রইলাম। এখানে আর কিছু বলার মানেই হয় না। হয়তো দাড়ি বসতে কোনো ভুল ছিল। সে বেরিয়ে গেল। আসার সময় শুধু মেয়েটাকে বলল, আমি এসেছিলাম, স্যারকে বলার দরকার নেই। তার ঠিক দুদিন পরে তিথির বিয়ে হয়ে গেল। অজানা এক গন্তব্যে সে ভেসে গেল। যে মেয়ের কথায় কথায় কেটে কেটে নাক ভাসায়, সে মেয়ে নির্বিকারভাবে বিদায় নিল। কোনো আক্ষেপ, কোনো অভিযোগ কারো প্রতি কিছুই জানালো না। কেঁদে কেঁদে বলল না, তার সাথে কেন এমন হলো? কেন? এভাবে বুঝি মানুষ বদলায়? ঝকঝকে রং বেরঙের কার্ডে বিয়ে, ছোট্ট একটা শব্দ হলেও এর মর্মার্থ তিথি কিছুদিনের মধ্যেই বুঝে গেল। আর তা বুঝতে সাহায্য করল ভাগ্যক্রমে বা অতি সুদর্শন স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন। তারা অতি যত্নে বুঝিয়ে দিতে লাগল, তুমি এখানে অনাকাঙ্ক্ষিত, তাদের দয়ায় বউ হয়ে এসেছ। তা না হলে কি আর তার সেই যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? তিথি সব মেনে নিল নিঃশব্দে। যেখানে জন্মই তার অনাকাঙ্ক্ষিত, সেখানে বিয়ে আর কি। সব মেনে এগিয়ে যেতে চাইল। কিন্তু হায়, যার হাত ধরে সে এগিয়ে যাবে, তার কাছে শুধুমাত্র একটা শরীর। তিথি কি করে না করে তার কিছুই যায় আসে না। এই যে তিথি সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন কাজ করে, তার কিছুই যায় আসে না। উঠতে বসতে সবাই কথা শোনাচ্ছে, সেও শুনেও শোনে না। রাত যখন পোড়া হাত, কাটা হাতের ব্যথায় টইটুম্বর হয়ে থাকে, সে ফিরেও দেখে না। যখন সে তার চাহিদা মেটাতে ব্যস্ত, তিথি তখন হাজারবার ভেঙে চুরমার হয়। তা সে বোঝেও না। বুঝবে কি করে? সে তো অনাকাঙ্ক্ষিত। সুন্দর বউ চেয়েছিল, পেয়েছে কালো বউ। কালো বউয়ের কি আর মন আছে? সে কি আর কষ্ট পায়? যা পাচ্ছে এই তো কত। তিথির মাঝে মাঝে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তো কিছুই চাইনি, তোমরাই এনেছিলে। কেন এনেছিলে? এভাবে তিলে তিলে শেষ করতে? কিছুদিনের মধ্যে তিথির গালের চাপা ভেঙে গেল। শুকিয়ে গলার হাট উঠে গেল। চোখের নিচে কালি জমে গেল। বাবা মা নিতে আসে যেন যেতে চায় না। মা জড়িয়ে ধরে কাঁদে। কি সমস্যা জিজ্ঞেস করে, সেটু শব্দও করে না। এদের উপরে তার অনেক অভিমান, অনেক। এই অভিমানের পাল্লা কি কখনো শেষ হবে? পেছাতে পেছাতে একসময় দেয়ালে পিঠ ঠেকে। তিথিরও একদিন ঠেকে গেল। শাশুড়ির মুখের উপরে জবাব দিয়ে বসল। আর তার ফলস্বরূপ তার অতি সুদর্শন স্বামী ঠাস করে তার গালে থাপ্পড় বসাল। থাপ্পড় খেয়ে অবশ্য তার কোনো ভাবান্তর হল না। যেখানে মন, শরীর তার সব ক্ষত বিক্ষত, সেখানে সামান্য থাপ্পড় কি আর? সে হাসল, বিদ্রুপের হাসি। হাসি দেখে তিথির স্বামী অবাক হয়ে গেল। যে মেয়ে ৩ বছর একটু শব্দ করেনি, সে মেয়ে আজ হাসছে, তাও আবার এমন পরিস্থিতিতে। ওই যে বলে না, নাচতে যখন নেমেছি ঘোমটা তুলে আর লাভ কি? তাকে অবাক করে দিয়ে তিথি আরেকটা কাজ করল। একদলা থুথু তার মুখের উপরে ছিটিয়ে দিল, দিয়ে খালি পায়ে এক কাপড়ে ঘর থেকে সোজা বেরিয়ে গেল। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দেয় শান্তি, না দেয় স্বস্তি। আর এই অসামান্য কথার সাধারণ অর্থগুলো বুঝতে তিথির ৩টা বছর লেগে গেল। তিথি সে বাসা থেকে বের হয়ে কোথাও গেল না, না বাবার বাড়ি,
না ফুপুর বাড়ি, সোজা স্টেশনে চলে এলো। এসে সোজা রেল লাইনে দাঁড়ালো। তার ভাগ্যের কথা সে আর কি বলবে। সে মনে হয় কসম খেয়েছে তার জীবনে কিছুই সে তিথির মন মতো হতে দেবে না, মরতেও না। যখনই ট্রেন আসবে আসবে করছে, এক লোক এসে তাকে বলতে গেলে ঝাপটে লাইন থেকে সরালো। তিথি অবাক হলো, এ আবার কে? তার জীবনে আরো নাটক বাকি আছে। তিথি সরতে চাইল, এই লোক তাকে ছাড়লই না, বরং টেনে সাইডে এনে টাইট করে হাত ধরিয়ে দাঁড়িয়ে রইল। এমন ভাব যেন সে বাচ্চা মেয়ে, হাত ছাড়লেই পালিয়ে যাবে। তিথির বিস্ময় যেন কাটছে না। কে এই লোক? তার বিস্ময় আরো আকাশ ছিল যখন মেজ আপা কিছুক্ষণের মধ্যে দৌড়ে এলো। এসে কোনো কথাবার্তা নেই, সোজা এলো পাথারি থাপ্পড়। মেজ আপার বিয়েটা এখনো দুই ফ্যামিলির কেউই মেনে নেয়নি। ছোট্ট বাসা ভাড়া করে থাকছে এই স্টেশনের কাছেই। ইনি মেজ আপার বর, অফিস এখান দিয়ে যাতায়াত করেন। সে তিথিকে সামনাসামনি না দেখলেও ছবিতে দেখেছে, তাই চিনতে সমস্যা হয়নি। এক ডজন চট থাপড় দিয়ে মেজ আপা জড়িয়ে ধরল, ধরে হাউমাউ করে কাঁদল। কি আশ্চর্য, তিথির চোখেও পানি। 3 বছরের যন্ত্রণার পাহাড় বুঝি এবার ভাঙল। মেজ আপা তাকে তার বাসায় নিয়ে আসলো। তারপরে শুরু করলো তুফান। শুধু যে মেজ আপা করলো তা না, আমার শ্বশুরবাড়ির মানুষও শুরু করলো। তাদেরও কোনো দোষ নেই, আমি খারাপ। একের পর এক নোংরা অভিযোগ তারা করতে থাকলো। মেয়ে মরতে গিয়েছিল, এই খবরে বাবা মা হতভম্ব। তার মধ্যে তাদের এত ভালো পাত্র আর পাত্রের পরিবারের আসল চেহারা দেখে তারা স্তব্ধ হয়ে গেল। মেয়ে তো কখনো কোনো অভিযোগ করেনি, জানবে কি করে? আর এদিকে যে বোনদের হিংসে করে তিথি দূরে চলে গিয়েছিল, এবার তারাই তিথির ঢাল হয়ে দাঁড়ালো। তার হয়ে তলোয়ার হয়ে লড়তে শুরু করলো। 3 বছরের যন্ত্রণার শোধ সুদে আসলে নিতে থাকলো। মেজ আপা তো আরেক ধাপ এগিয়ে নারী নির্যাতনের কেস পর্যন্ত করে ফেলল। আর এক কথা, এদের সে ছাড়বে না, ভর্তা বানাবে। তিথি হাসে। রক্তের সম্পর্কগুলি বুঝি এমনই হয়। অথচ এই বন্দিরই সে দেখতে পারেনি। সে সত্যি কত বোকা। সে ভাবত তার কেউ নেই, অথচ যখনই অভিমান করে পালিয়েছে, কেউ না কেউ তাকে ভালোবাসায় আগলে ধরেছে। কিছুদিনের মধ্যে ডিভোর্স নামের সবচেয়ে অসুন্দর জিনিস তার জীবনে হয়ে গেল সুন্দরভাবে। তার সবসময় কপালই এমন, সুন্দর জিনিস হবে অসুন্দরভাবে, আর অসুন্দর জিনিস হবে সুন্দরভাবে। তাই এটাও হয়ে গেল। ডিভোর্সের পরে সে মুক্ত পাখির মতো উড়তে লাগল, কখনো নিজেদের বাসায়, কখনো বড় আপাদের বাসায়, আবার কখনো মেজ আপাদের বাসায়। এর মধ্যে খবর এলো ফুপু বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আমি শুনে সাথে সাথে রওনা দিলাম, কারণ এ দুটো মানুষের ঋণ যে কখনোই শোধ হওয়ার নয়। এখানে এসে আমার প্রথম যে কথাটা মনে হলো তা হলো সৌরভ স্যার। কি আশ্চর্য, এই 4 বছরে তার কথা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। মানুষ সুখে সব ভুলে যায়, আর আমি ভুলে গিয়েছিলাম দুঃখে। সেও কি আমাকে ভুলে গেছে? অবশ্য ভুলে যাওয়াই স্বাভাবিক, কিন্তু সে ভুলেনি। এই যে 4 বছর পরেও চান্দ্র বলেই ডাকছে। কি স্বাভাবিক কথাবার্তা, ঠিক সে 4 বছর আগের মতো। 4 বছর আগের কথা মনে হতেই তিথি চমকে উঠল। কি আশ্চর্য, তার নামের অর্থের মতো সেও ঘুরে ফিরে পুনরায় নির্দিষ্ট স্থানে ফিরে এলো। কিন্তু কেন? দরজা খুলতেই তিথি থমকে গেল। ভেতর একটা হালকা কাঁপুনি অনুভব করল। সে এখানে এসেছে 3-4 দিন ধরে। মাঝে একদিন অটোতে ছাড়া স্যারের সাথে আর দেখাই হয়নি, হওয়ারও কথাও না, কারণ সে ঘর থেকে আর বেরি হয়নি। তিথি তার গণ্ডি জানে, এও জানে সে ডিভোর্সি। আর ডিভোর্সি মেয়েদের অনেক দোষ। কোনো ছেলের সাথে একবার ছাড়া দুবার ভালোভাবে কথা বললেই মানুষের ধারণা হয় ছেলে পটাতে চাইছে। আর তার ভাগ্য, সে তো বরাবরই তেরা। সে যদি হাঁটে সোজা, তাহলে সে নিজ দায়িত্বে যেতে থাকবে বাঁকা। তাই চাইছে যে কদিন এখানে আছে কারো নজরে না পড়তে। তাহলে এখানে স্যারের মা আসার কারণ কি? সে ঢোক গেল। ফুপা বাসায় নেই, ফুপু ঘরে ঘুমাচ্ছে। কোনো সিনক্রেট হবে না তো? তিথি দরজা থেকে সরে দাঁড়ালো, আস্তে করে ভেতরে বসার জন্য বলল। স্যারের মা হাসলেন, কি সুন্দর নিষ্পাপ হাসি। তিনি কি জানেন তার আর তার ছেলের হাসি একেবারে এক? তিথি তাকে বসিয়ে চায়ের জন্য পা বাড়ালো, কিন্তু তাকে অবাক করে দিয়ে স্যারের মা তার হাত ধরলেন, ধরে পাশে বসালেন। তিথি হকচকিয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারল না। স্যারের মা অবশ্য এত কিছু খেয়াল করল না। সে তিথির হাত নিজের দুহাতে আঁকড়ে ধরে কিছুই হয়নি এমন ভাব নিয়ে আস্তে করে বললেন, ছেলে আমার খুবই মা ভক্ত। মাকে সে চোখে হারায়,
আমার কিন্তু একটা মেয়েও আছে। তবুও যদি কখনো অসুস্থ হয়েছি, মেয়ে আর কি করছে? আমার সেবা তো ভালোই, সংসারের অর্ধেক কাজও সেই করে ফেলবে। কোনো কিছুতে আমাকে হাত দিতে দেবে না। সবকিছু মুখের সামনে এনে হাজির। তার কাজ দেখে সবাই ঠাট্টা করত। আরে, ছেলেকে আর স্কুলে পাঠিয়ে কি হবে? রান্না বান্না শিখান, রান্না বান্না। শুনে আমি হাসতাম। ছেলে বড় হলো, এক এক পর এক এক পাস দিল। তবুও ছেলে আমার। মাকে ছাড়া সে কিছুই বোঝে না। মায়ের কাছে সে নরম, তুলতুলে ফুলের মতো। উঁচু কণ্ঠেও কথা বলে না, কিন্তু বাহিরে মানুষের কাছে ততই কঠিন, লোহার মতো। প্রায় মেয়ের মুখে শুনতাম, তোমার ছেলে কলেজে এমন করছে, তেমন করছে। লোকে এটা বলছে, মেয়েটা ওই বলছে। কত বোঝাতাম, সে হাই তুলে বলতো, যার কাছে নরম হওয়ার তাদের কাছে ঠিকই হব। এত বোঝাবুঝির কি আছে? মায়ের মন তো সবই বুঝি। হঠাৎ একদিন মনে হলো ছেলে আমার বদলে যাচ্ছে। বাসায় থেকেও নেই, মায়ের কাছেও নেই। কেমন জানি একটা ভয় হলো, ছেলেকে হারানোর ভয়। এ ভয় একমাত্র মায়েরাই বোঝে। তুমি যখন মা হবে তখন দেখো, আমাকে একটা খুব দোষী মনে হবে না। যাই হোক, তাড়াতাড়ি বিয়ের জন্য উঠে পড়ে লাগলাম। কার না কার পাল্লায় পড়েছে। তখন বুঝলাম ছেলে আমার কতটা কঠিন। ছোটবেলা থেকে আমি ফুলের মতো দেখে এসেছি। লোহাটা হজম হলো না। বাসায় শুরু হয়ে গেল ঝামেলা। ছেলে যদি হয় ১০০, মা তার ১০০তে ১৫০। স্যারের মা হাসলেন। পরক্ষণেই মুখটা আবার মলিন করে বললেন, এই ঝামেলায় সৌরভের বাবা হার্ট অ্যাটাক করলেন। আমার দোষে আমি আমার স্বামীকে হারালাম। কিন্তু দোষ ফেললাম সেই অজানা একটা কারণকে, যে কারণ আমাকে আমার ছেলের থেকে দড়ি নিয়েছে, আমার স্বামীকে নিয়েছে। সেই অজানা কারণ ও নির্দিষ্ট দিক খুঁজে পেল যখন তুমি আমাদের বাসায় আসলে। ছেলেকে তো আমি চিনি। কোন মেয়ে কি আর সেই সাহস আছে এমনি এমনি বাড়িতে চলে আসবে? সেই দিন যা বলেছিলাম সবই মিথ্যা ছিল। ছেলেকে আমি বিয়ের জন্য রাজি করাতে পারিনি। ঠিক আর হবে কি? সেই মেয়েটা সম্পর্কে আমার ভাগ্নি হয়। ভেবেছিলাম তুমি সরে গেলেই ছেলে আবার আমার হবে। কিন্তু এটা বুঝিনি, সেদিন আমি তোমাকে দূরে সরাইনি, নিজে নিজের ছেলেকে দূরে সরিয়েছিলাম। সে কিন্তু এখনো জানে না তুমি একদিন আমাদের বাসায় এসেছিলে। যদি জানতো তুমি আমার কাছে এসেছিলে, আমার কারণে ফিরে গেছো, আমার ছেলে মরে যেত, সত্যিই মরে যেত। তোমার বিয়ে হলো, সে শুধু শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলে আমার স্বাভাবিক, ঠিকমতো খাচ্ছে, ঘুমাচ্ছে, কলেজে যাচ্ছে। আমার কি লাগবে না লাগবে খোঁজ নিচ্ছে। কিন্তু তবুও কোথাও যেন একটু সুতো ছেঁড়া। আমি বুঝি না, ধরতে পারি না। সেটা তো বুঝলাম ২ বছর পর। একদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছি, দেখি ওর রুমের বাতি জ্বালানো। আমি এগিয়ে গেলাম, গিয়ে হতবাক। আমার ছেলের হাতে সিগারেট। আমাকে দেখি তার কোনো ভাবান্তর হলো না। শূন্য তাকিয়ে শুধু বলল, সে ভালো নেই মা, একদম ভালো নেই। তবুও সে কাউকে কিছু বলবে না। তার যে সবার প্রতি অনেক অভিমান, অনেক। আমি কেন সঠিক সময়ে তার হাতটা ধরতে পারলাম না মা? বলে ছেলে আমার দিকে তাকালো। আমার ভেতর কেঁপে উঠল। এই হাহাকার ভরা দৃষ্টি কোনো মানা দেখুক। আর তার সাথেও বুঝলাম এটাকে, একে তো আমি চিনি না, চিনব কি করে? আমার ছেলে তো ২ বছর আগেই শেষ হয়েছে, আর সেটা করেছি আমি নিজ হাতে। এই যে চলছে, ফিরছে, খাচ্ছে, এটা একটা রোবট, হৃদয়বিহীন রোবট, যে শুধু মায়ের দায়িত্ব পালন করছে। স্যারের মা দীর্ঘশ্বাস ফেলল, ফেলে তিথির দিকে তাকালো। তিথি নির্বিকারভাবেই বসে আছে, শুধু হাত দুটো তীর করে কাঁপছে। তারপর হঠাৎ একদিন আমার সে আগের ছেলেকে দেখলাম, মন ভরে দেখলাম, আর বুঝলাম আমার ছেলের হৃদয় ফিরে আসে। এবার কিন্তু আমি আগের ভুল করব না। সে হালকা হাসল, হেসে একটা হাত তিথির গাল আলতো ছুঁয়ে বলল, ৩ বছর যে শুধু তোমার কষ্টে গেছে তা কিন্তু না, আরেকজনেরও গেছে। শুধু তোমারটা দেখে গেছে, তারটা যায়নি। বলেই তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ভেঙে পড়া জীবনের কোনো মূল্য নেই। মূল্য তো সেই জীবনের, যে বারবার ভেঙেও আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দোয়া করি তুমিও মাথা উঁচু করে দাঁড়াও। আর কখনো যদি সামনে এগিয়ে যাওয়ার জন্য কাউকে সাথে নিতে চাও, তাহলে অন্তত একবার আমার ছেলের কথা ভেবে মনে করো। তোমার কাছে এটা একটা স্বার্থপর মায়ের ছোট্ট একটা অনুরোধ। আসি, ভালো থেকো। তারপর অনেক অনেক দিন পরের কথা। এবার তিথি 3rd ইয়ারে উঠল। তার ব্রেন বরাবরই ভালো, পাশ করল ভালোভাবে। সেদিন স্যারের মায়ের কথাগুলো শুনে মনে হয়েছিল, ঠিকই তো, এভাবে ভেসে বেড়ানোর মানে কি?
ডিভোর্স হয়েছে বলে কি তার জীবন শেষ? সে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। যা হবার হোক, সে আর অভিমান করে পালাবে না। সব সমস্যার সমাধান নিজেই করবে। যেই ভাবা সেই কাজ। আবার সেই কলেজে ভর্তি হয়ে গেল, তারই এবিসি স্যারের কলেজে। অবশ্যই এর পুরো ক্রেডিট স্যার নিজেই। পুরনো স্টুডেন্ট এতটুকু তো করতে পারে। সেদিনের কিছুদিন পরে সে সোজা স্যারের বাসায় গিয়েছিল। স্যারের মায়ের এমন ভাব, তাকে চিনেই না। তিথিরও সে ভাবও সে চেনেই না। আর এই চেনাচিনির মাঝে স্যার হতবম্ব। তিথি নিজে থেকে এ বাসায় আসবে সে হয়তো ভাবেইনি। তার এই হতবম্বকে তিথিও দেখেও না দেখার ভান করে গদগদ হয়ে বলল, একটা সাহায্যের জন্য এসেছি স্যার। ডিভোর্স হয়েছে। আপাতত কিছু আর করার নেই। জানেনই তো, নেই কাস্ত খই ভাজ। আমার কাছে খইও নেই। তাই লেখাপড়াটা আবার শুরু করতে চাই। যদি ভর্তির একটু ব্যবস্থা করতেন। তার ডিসিশনে সবাই যেমন খুশি হয়েছে তেমন স্যারও হয়েছে। মুখে অবশ্য বলেনি, তবে তিথি জানে। এই মানুষটা আগা মাথা, ডান বাম, এখন সে সব জানে। তারপর তাকে আর কিছু করতে হয়নি, স্যারই ব্যবস্থা করেছে। এখন আবার সে ফুপা ফুপুর এখানেই আছে। ছুটি ছাটিতে মা বাবার কাছে গিয়ে থাকে। তখন তার দোবনে এসে হাজির হয়। তখন তার মনে হয় সত্যি সে রাজকন্যা। আর এই রাজকন্যার ভাগ্যে সুখী আর সুখ। তিথি হাসে। হাসতে হাসতে তার চোখ যায় কলেজের বারান্দা দিয়ে হেঁটে যাওয়া অতি সুদর্শন মানুষটার দিকে। কি খায় কে জানে? দিন দিন খালি সুন্দরী হচ্ছে, নাকি তার কাছেই লাগে কি জানি। কলেজের এখন একটা মেয়েও তাকে দেখতে পারে না। দিনকে দিন তার অত্যাচার বেড়েই চলছে। সেই দিনও তিথি দেখল একটা মেয়ে তার ক্লাস থেকে কেঁদে কেঁদে বের হচ্ছে। কিভাবে যে এতটা বদ হয় কে জানে। সেদিন শুনল ইন্টারে ফার্স্ট ইয়ারের মেয়েরা তাকে মুরগি স্যার বলে ডাকছে। মুরগির মতো কি করেছে আল্লাহ জানে। এই তো, এভাবে যাচ্ছে জীবন। এক জায়গা, এক কলেজ, এক মাঠ আর এক ক্যান্টিন। তার সাথে কথা হয় না, দেখাও হয় না বললেই চলে। তবুও তিথি জানে সে আছে, সব সময়ই আছে। সে আর এখন তাকে কষ্ট দেয় না, অপমানও করে না, বরং আগলে রাখে আর তিথির অপেক্ষা করে। আর এই অপেক্ষায় মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে তার নামে সাদা শুভ্র একটা কাগজ পাঠিয়ে দেয়, যেখানে অসংখ্যবার লেখা থাকে চান্দ্র। সমাপ্ত।